হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগ। এই ব্লগে আমি দেখাবো টার্কির কোন কোন সিটিতে আমরা গিয়েছিলাম, কোথায় ছিলাম, কি কি দেখেছি এবং আরো অনেক কিছু। সো লেটস স্টার্ট। টার্কি এমন একটা জায়গা যেটা আমি মনে করি ট্রাভেলারদের জন্য একটা মাস্ট ভিজিট প্লেস। যারা এশিয়াতে মোটামুটি ঘুরেছেন, টু স্টেপ আপ দ্য গেম দে শুড প্ল্যান ফর টার্কি। টার্কি এমন একটা দেশ যেটা ইউরোপ এবং এশিয়াকে কানেক্ট করেছে এবং তিন পাশে তিনটা সমুদ্র। আমরা গিয়েছিলাম ইস্তানবুল এবং ক্যাপাডোকিয়া, সেটা দেখানো হচ্ছে ম্যাপে। লাস্ট 70 ইয়ার্স 13টা আর্থকুয়েক হয়েছে টার্কিতে, মাই গুডনেস। আরেকটা কারণে টার্কি খুব ফেমাস অনেকের কাছে, সেটা হচ্ছে মাউন্ট আরারাত, যেখানে ধারণা করা হয় যে নূহ আলাইহিস সালামের নৌকাতে এসে ফিরেছিল। সো লেটস স্টার্ট। আমরা জার্নি শুরু করেছিলাম 13ই ফেব্রুয়ারি 2024 রাত 1টায় আমাদের ফ্লাইট ছিল, যাচ্ছিলাম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করে। আগে কখনো যাওয়া হয়নি, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম। সো অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল, থ্যাঙ্কস টু বাংলাদেশ গভর্নমেন্ট। আমার ছেলে ফাইয়াজ এবং আমার ওয়াইফ তিশা। যাই হোক, আমরা এয়ারপোর্ট পৌঁছে গেলাম। এয়ারপোর্ট পৌঁছার পর জানা গেল যে ফাইয়াজ তার প্যান্ট আমি ডাইপার নষ্ট করে ফেলেছে, সো এটা চেঞ্জ করার প্রসিডিউর চলছে। আর আমরা ওয়েট করছিলাম আব্বু আম্মুর জন্য, কারণ তাদের গাড়ি তখন এসে পৌঁছায়নি। সবার মতো আমাদেরও সেই একই প্রশ্ন, থার্ড টার্মিনাল কবে ওপেন হচ্ছে। এরপর আমরা চেক ইন এবং বোর্ডিং পাস নেওয়ার জন্য চলে গেলাম এমিরেটসের কাউন্টারে। এমিরেটসের কাউন্টারে আমাদের পাসপোর্ট এবং ভিসাগুলো অনেকক্ষণ ধরে ভেরিফাই করলেন যিনি অফিসার ছিলেন তিনি। তো আমাদের টার্কিশ ই ভিসা ছিল, সো অনেকক্ষণ ধরে ভেরিফাই করলেন, ছবি তুললেন। ফাইনালি বোর্ডিং পাসগুলো দিলেন এবং আমরা ব্যাগ চেক ইন করলাম ফাইনালি। সো 4 জন যেহেতু যাচ্ছি, অনেকগুলো ব্যাগ। তো ব্যাগ চেক ইন করার পরে আমরা চলে গেলাম দোতলায় ইউসিবি ইম্পেরিয়াল লাউঞ্জে। তো ওইখানে ডিনার করেছিলাম। অ্যাজ ইউজুয়াল আমরা আসলে এখানে এই লাউঞ্জটাতেই মোস্ট অফ দ্য টাইম বসা হয়। তো এখানে ডিনার চলছে। ও মাই গড, ছুরি দিয়ে বিরিয়ানি, হাউ ইজ ইট পসিবল? আচ্ছা, তো আমরা ইউসিবি লাউঞ্জটা আসলে একটু ছিমছাম অন্য লাউঞ্জগুলোর চেয়ে, আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়। প্লাস এখানে প্রেয়িং স্পেস এবং একটা নিজেদের ওয়াশরুম আছে, প্লাস 2টা স্টোরেজ বসার স্পেস। তো ফাইনালি আমরা অন বোর্ড করলাম এমিরেটস ফ্লাইট টু দুবাই। উঠতে না উঠতে টিপাটিপি শুরু। তো ডিনার সার্ভ করা হয়েছিল কিছুক্ষণ পরেই। তো তখন আমরা ডিনার করে নিচ্ছিলাম, মুভিও দেখছিলাম। সো আমরা 4 জন একসাথেই ছিল, সিট 4টা সিট একসাথে নেওয়া হয়েছিল। আর ফাইয়াজ যথারীতি ঘুম, দ্যাট ওয়াজ এ ব্লেসিং ইনডিড। বাট ওর মার জন্য কষ্ট হয়ে যাচ্ছিল, একদিকে ধরে রাখা এবং একদিকে খাওয়া দাওয়া করা। তো ফাইনালি আমরা প্রায় 5 ঘন্টা লাগলো ঢাকা থেকে। তো আমরা যে পৌঁছালাম স্বপ্নের দেশ ইউনাইটেড আরব এমিরেটস দুবাই শহরে। তো দুবাইতে আমাদের ট্রানজিট ছিল আরো প্রায় 5 ঘন্টা, যেটা আসলে খুব বোরিং ছিল। তো আমরা ফেব্রুয়ারি 14th যে পৌঁছালাম। খুবই বোরিং ছিল, 5 ঘন্টা শুয়ে বসে এখানে এখানে কাটানো। অবশ্য ফাইজের জন্য এটা কোনো ব্যাপার না, কারণ সারাক্ষণ এটা ওটা ধরে এদিক ওদিক উঠাউঠি করে সময় কাটাচ্ছিল। দেখুন অবস্থা। তো খিদা লাগায় বার্গার আনতে গিয়েছিলাম। তো বার্গারের দাম দেখে অবশ্য অনেকটা অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা ছিল। যাই হোক, এই সেই বিখ্যাত বার্গার, 1600 টাকা পার পিস। ও মাই গড। তো আমরা এখানে ফজরের নামাজ পড়েছিলাম, আমি এবং আমার বাবা দুজন। বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল দুবাই এয়ারপোর্টে, উজু করা থেকে শুরু করে নামাজের যে স্পেস
সবকিছুই খুবই চমৎকার। তো এই মুসলিম দেশগুলোর যে এয়ারপোর্ট, এই ফ্যাসিলিটিটা এটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। সো আমরা সেকেন্ড পার্ট অফ দ্য জার্নির জন্য আমরা চলে গেলাম সেকেন্ড অনবোর্ডে, যেটা ছিল এমিরেটসের ফ্লাইট, কানেক্টিং ফ্লাইট অফকোর্স। তো এখানে আমরা সিটটা আসলে বেটার পেয়েছিলাম একদম সামনের দিকে, যেখানে লেগ স্পেস বেটার ছিল। আর যদিও রিজার্ভ লেখা, বাট আই ডোন্ট নো ইফ ইট ইজ রিজার্ভ অ্যাকচুয়ালি। আরো 5 ঘন্টা, আসলে বোরিং। 5 hours to ইস্তানবুল। তো সবাই অনবোর্ড হচ্ছিল, যে যার মতো করে আসছিল। তো টিপিক্যালি দেখা যায় যে ঢাকা টু দুবাই ফ্লাইট ফুললি বুক থাকে, বাট দুবাই থেকে আউটবাউন্ড যে ফ্লাইটগুলো সেগুলো মোস্টলি এমটি থাকে এখন পর্যন্ত আমার যা দেখা। তো আফটার 5 hours of very tiresome journey, we have finally reached ইস্তানবুল এয়ারপোর্ট। সো ইস্তানবুল এয়ারপোর্টে পৌঁছানোর পরে আমরা ওখানে নামাজ পড়ার জন্য গিয়েছিলাম। সেটা ছিল আসর এবং মাগরিবের নামাজ, কারণ আমাদের পরবর্তী ফ্লাইট ছিল ক্যাপাডোকিয়া, সেটা ছিল রাতে সন্ধ্যা 7টার পরে। সো আমরা তো আসর এবং মাগরিবটা পড়ে নিয়েছিলাম। তো অ্যাজ ইউজুয়াল এখানেও বেশ ভালো ফ্যাসিলিটি ছিল ওযু এবং নামাজের। তো নামাজ পড়ে এবং সব কাজকর্ম শেষ করে আমরা, তো এরপরের ফ্লাইটটা ছিল অ্যাকচুয়ালি টার্কিশ এয়ারলাইন্সের, যেটা দিয়ে আমরা গিয়েছিলাম ইস্তানবুল থেকে ক্যাপাডোকিয়া। সময় লেগেছিল 1.5 ঘন্টার মতো। সো এটা মোটামুটি ডিস্টেন্সটা কম, বাট এটা মনে রাখতে হবে আমরা দুইটা 5 ঘন্টা জার্নি ফেলে এসেছি, মাঝখানে 5 ঘন্টা ট্রানজিট ছিল। সো খুবই টায়ার্ড আমরা সবাই। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম ক্যাপাডোকিয়ার যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে, কেইসির এয়ারপোর্ট বলে এটাকে। তো আমরা যাচ্ছি এক্সিট গেটের দিকে। ওখানে আমাদের পিক আপ করার জন্য কেউ একজন থাকার কথা ছিল ফ্রম দি লোকাল ট্যুর কোম্পানি। সো একজন এসেছিল, এসে আমাদের ব্যাগ ট্যাগগুলো এগিয়ে নিয়ে গেল। তো যখন গাড়িটা দেখলাম তখন আসলে ওয়াও, ইট ওয়াজ আ মার্সিডিজ মেব্যাক ট্যুরিস্ট ভ্যান। সো ভিতরে পুরা ইটস লাইক 5 স্টার হোটেল, সামথিং লাইক দ্যাট। ওরকম লাইটিং, ওরকম কমফোর্টেবল সিটিং অ্যারেঞ্জমেন্ট, ভিতরে আপনার পানি, দেন জুস, অনেক কিছু ছিল, মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা। সো অসাধারণ। এর আগে থাইল্যান্ডে এরকম কিছু ট্যুরিস্ট ভ্যান আমরা দেখেছিলাম যেগুলো কাস্টমাইজ ছিল, বাট অবভিয়াসলি নট আ মার্সিডিজ। সো এখানে এটা হচ্ছে এয়ারপোর্টটা বাইরে থেকে। তো আমরা সব মালপত্র উঠানোর পরে ফাইনালি আমরা স্টার্ট করলাম আমাদের হোটেলের জন্য, যেটা আবার এয়ারপোর্ট থেকে প্রায় আরো 1.5 ঘন্টা বা 2 ঘন্টা দূরে, এতটুক মানে অনেক দূরে। তো আমাদেরই অবস্থা খারাপ, আর ফাইয়াজ তো আসলে এই ঘুম, এই জাগরণ এর মধ্যে তার অবস্থা খারাপ। সো সেও ঘুমিয়ে পড়েছিল গাড়িতে ওঠার পরপরই। সো আসল পার্ট, পরের দিন সকালবেলা আমাদেরকে পিক আপ করা হয়েছিল, আমাদেরকে মানে আমাদের দুজনকে। কারণ হট এয়ার বেলুনে আসলে বাচ্চাদের এবং এল্ডারলি লোকজনদেরকে আসলে অ্যালাউ করা হয় না। কেন অ্যালাউ করা হয় না এটা একটু পরে বলছি। তো আমাদের দুজনকে হোটেল থেকে পিক আপ করা হয়েছিল অ্যারাউন্ড ভোর 4:30টার দিকে। তখন বাইরে টেম্পারেচার ছিল প্রবাবলি ক্লোজ টু -1 অথবা 0 ডিগ্রি। সো এত সকাল আসলে আমরা এসে পৌঁছেছিলাম ক্যাপাডোকিয়া হোটেলে রাত 10:30টার পরে। সেখান থেকে সবকিছু গুছিয়ে যা শুয়ে আবার 4টার সময় বের হয়ে যাওয়া, ইট ওয়াজ রিয়েলি চ্যালেঞ্জিং, বাট we were expecting a once in a lifetime experience, so we got out in the nick of time. তো এখানে দেখা যাচ্ছে যে বেলুনগুলো যেগুলো আকাশে উড়বে সেগুলোকে গ্যাস চার্জ করা হচ্ছে। এখানে প্রচুর বেলুন কোম্পানির বেলুন একসাথে এখানে উড়ে, সবাই যে যার মতো বেলুন ফোরানোতেই ব্যস্ত। আমরা ওয়েট করছিলাম আমাদের বেলুনটা গ্যাস চার্জিং শেষ হওয়ার পরে কখন ডাকবে ওঠার জন্য। সো এটাই আমাদের বেলুনটা যেটা দেখা যাচ্ছে।
তো আমাদের গ্রুপে অনেকেই ছিল, চাইনিজ, কোরিয়ান, দেন ইন্ডিয়ান, আরো অনেক কিছু ইউরোপিয়ান কান্ট্রির লোকজন ছিল। সো আমাদেরকে একটা কমন কোস্টার গাড়িতে পিক আপ করা হয়েছিল হোটেল থেকে, যার যারা হোটেল থেকে পিক আপ করে এই স্পটে নিয়ে আসা হয়েছিল। সো সবগুলাই মোটামুটি এখানে বেলুনগুলো গ্যাস চার্জিং শেষ, তো এখন আমাদেরকে জাস্ট বেলুনে উঠতে হবে অ্যান্ড দেন উইল স্টার্ট ফ্লাইং। সো এখানে এখানে দেখুন যে আসলে ওঠাটা একটু চ্যালেঞ্জিং, কারণ এখানে একটা মই থাকে, মই দিয়ে উঠতে হয়। সো এখানে এই জন্য আসলে বাচ্চা কাচ্চা এবং এল্ডারলি লোকজনদেরকে এখানে আসলে ডিসকারেজ করে, অ্যালাউ করে না এখানে আসার জন্য। তো কিছুটা চ্যালেঞ্জিং অবশ্যই, আপনাকে কিছুটা হলো ইউ হ্যাভ টু বি লাইক ফিট টু মুভ, and obviously always wear comfortable dresses and bring a lot of jackets and blankets or like cold climate clothes. কিছু বলো, এক্সপেরিয়েন্স কেমন? জোরে বলো। অনেক ভয়ের। এখনো তো উঠেই নাই, এখনই ভয় পেলে হবে? নিচে এই যে রিং আছে না, রিংগুলো ধরে রাখো। দেখছো রিংগুলা? যদি মনে করো যে পড়ে যাবা, এই যে উঠা শুরু হয়েছে, দেখছো? বেলুনে উঠতে উঠতে কিছু হিস্টোরিক্যাল ফ্যাক্টস জেনে নেওয়া যাক। ক্যাপাডোকিয়ার এই অঞ্চলটি প্রায় 60 মিলিয়ন বছর আগে 3টি আগ্নেয়গিরির সুবাদে ফর্ম করে, এবং এখানে একসময় প্যালিওলিথিক যুগ থেকে শুরু করে হিটটাইট, পার্সিয়ান, রোমান, পরে টার্কিশ সবাই এখানে বসতি ছিল। তো এই 3টা পাহাড় দেখা যাচ্ছে। আর প্যালিওলিথিক হচ্ছে আসলে স্টোন এজের কথা বলা হচ্ছে। তো স্টোন এজ থেকেই আসলে এখানে মানুষজনের বসবাস ছিল। আর হিটটাইট ছিল একসময়, হিটটাইট এম্পায়ার বলা হতো। সো হিটটাইট থেকেই আসলে মডার্ন ডে টার্কিশ যে নামটা সেটা এসছে। সো ক্যাপাডোকিয়ার অর্থ মানে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ এটাকে বলা হয় সুন্দর ঘোড়ার দেশ। আর 332 খ্রিস্টাব্দে আলেকজান্ডার দ্য গ্রেট রোমান এম্পায়ার, গ্রেট রোমান এম্পায়ার এই অঞ্চলটি পার্সিয়ানদের কাছ থেকে মানে জয়লাভ করেন, এবং এরপর থেকে এখানে রোমানরা অনেকদিন ছিল।
সো হট এয়ার বললাম ট্যুর এতটুকু ছিল, পার্ট 1 শেষ, পার্ট 2 এর জন্য ওয়েট শুরু। সো কারো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ টেক্সট মি অন দ্য ফেসবুক পেজ। আই উইল বি হ্যাপি টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন। থ্যাংক ইউ।